পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে ৩০০ মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন সম্ভাবনাকে শক্তিশালী করবে। Усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к спуску первого энергоблока. জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশের স্বার্থ রক্ষা করে স্বাগত জানাবে সরকার। Together, U.S. companies already provide over half of Bangladesh's power, but we can do so much more together. We need U.S. investment. We do need it because we want it. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সামর্থ্যহীনদের জন্য বিচার প্রাপ্তি নিশ্চিত করবে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর। জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা দেখছেন তথ্য উপদেষ্টা। সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ। জঙ্গি ইস্যুকে হাতিয়ার বানিয়ে ফায়দা লোটে আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। ৭১ ও ২৪ নিয়ে সংসদে উত্তাপ। বিএনপির এমপি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। এবং ১ ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রামে কোমর পানি। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। সুনামগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। তেত্রিশতম দেশ হিসেবে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম, যা চলবে অন্তত ৪৫ দিন। বিজ্ঞানমন্ত্রীর আশা, অগাস্ট নাগাদ রূপপুরের প্রকল্প থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। আগামীতেও রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন রোসাটমের মহাপরিচালক। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। ক্যামেরায় ছিলেন আল মামুন। দীর্ঘ প্রতীক্ষার ইতি টেনে রূপপুরের হাত ধরে গৌরব আর সক্ষমতার নতুন অধ্যায়ে পা রাখল বাংলাদেশ। প্রায় ৮.৫ বছর আগে পদ্মার ধুধু বালুচরে প্রথম কংক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে যে মহানির্মাণযজ্ঞের সূচনা হয়েছিল, বহুমুখী চ্যালেঞ্জ অতিক্রম শেষে এবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করল এই মেগা প্রকল্পটি। ২০২৩ সালের সেপ্টেম্বরে পারমাণবিক জ্বালানি হিসেবে দেশে এসেছিল যে ইউরেনিয়াম অ্যাসেম্বলি, মঙ্গলবার বিকেলে সেগুলোর প্রবেশ করানো শুরু হলো দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে ৩৩তম দেশ হিসেবে নাম লেখালো বাংলাদেশ। প্রকল্প এলাকায় আয়োজিত ফুয়েল লোডিং এর আনুষ্ঠানিকতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের নবযাত্রায় শুভেচ্ছা বার্তা দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। আর রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লেকাচেভ আগামীতেও বাংলাদেশের পাশে থাকার কথা জানান। Наши совместные усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к спуску первого энергоблока. সরকারের নীতি নির্ধারকরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরে নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, জীবনমান উন্নয়ন আর অর্থনীতি গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখবে এই প্রকল্পটি। এই দীর্ঘ যাত্রাপথের পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্টআপ, প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জার। পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। ২ ইউনিট মিলে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মিলবে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সব ঠিক থাকলে আগস্টে ৩০০ মেগাওয়াট এবং ধাপে ধাপে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে রূপপুর। জ্বালানি রূপান্তরের যে স্বপ্ন দেখাচ্ছিল রূপপুর, আজ তার অনেকটাই বাস্তব। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের মাধ্যমে শুরু হলো নতুন অধ্যায়ের। নীতি নির্ধারকরা বলছেন, পুরোদমে উৎপাদনে আসলে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% যোগান দিতে পারবে রূপপুর। ফারুক ভূঁইয়া রবিন,
সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাতে দেশের জ্বালানি নিরাপত্তা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের সফল বাস্তবায়নে রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন। বাংলাদেশের পারমাণবিক সক্ষমতা অর্জনের যাত্রায় রাশিয়ার পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রোসাটম মহাপরিচালক। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন কোম্পানি শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দল। দেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানাবে সরকার। তবে এই মুহূর্তে এলএনজি টার্মিনালে বড় বিনিয়োগ চায় বাংলাদেশ। বর্তমানে দেশে উৎপাদিত গ্যাসের সিংহভাগই সরবরাহ করে মার্কিন দুই শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ও শেভরন। জ্বালানি ঘাটতি মেটাতে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি চুক্তির আওতায় আগামী 15 বছরে যুক্তরাষ্ট্র থেকে $15 বিলিয়ন জ্বালানি কিনবে বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার আয়োজিত আলোচনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের জ্বালানি খাতে বড় বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র। Chevron provides half of Bangladesh's natural gas supply. Accelerate Energy facilitates the import of an additional third via LNG and wants to bring in more. It and other U.S. companies stand ready to build out more energy infrastructure, including modernizing the grid. Together, U.S. companies already provide over half of Bangladesh's power, but we can do so much more together. তবে শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যে কোনো দেশের বিনিয়োগকেই স্বাগত জানায় সরকার। চলমান জ্বালানি বাস্তবতায় এলএনজি টার্মিনালে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। US is of special interest to us because that's the largest economy in the world. It is the mightiest country. You don't have to emphasize by saying US over and over again that we need US investment. We do need it because we want it. And the reflection of what we believe and what we want is evident on the current scenario, that a bulk part of our energy supply is dependent on US companies. বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা চাপে ফেলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। Part of our energy supply. ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। I think that ন্যায় বিচার মানবিক রাষ্ট্রের ভিত্তি। গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, অর্থের অভাবে কেউ যেন বিচার বঞ্চিত না থাকেন সে বিষয়ে কাজ করছে সরকার। দেশে কারাগারে বন্দী থাকা 30 থেকে 35% জানেন না কী কারণে জেলে আছেন তারা। অর্থের অভাবে থাকা এসব মানুষের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিতে 1994 সালে সরকারিভাবে আইনগত সহায়তা কার্যক্রম শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যার মাধ্যমে প্রায় 2 লাখ বিরোধ নিষ্পত্তি করেছেন বিচারকরা। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ স্লোগানে মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনেন আইনগত সহায়তায় সুবিধাপ্রাপ্ত জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কথা। উকিল ছাড়া সরাসরি একজন বিচারক মাধ্যমে এত বড় উপকার পাওয়া বিষয়টি ছিল আমার স্বপ্ন। জুলাই শহীদ এবং তাদের পরিবারকে সরকারি খরচে আইনগত সহায়তা দিবে আমরা শুনে খুবই আনন্দিত। বক্তব্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিনা বিচারে কারাগারে থাকার দুরবস্থা তুলে ধরেন সরকার প্রধান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তখন আমি নিজে কারাগারে এমন অনেককে দেখেছি যারা শুধুমাত্র আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকতে বাধ্য হচ্ছেন বা হয়েছেন। ন্যায় বিচার পাওয়া মানবিক রাষ্ট্রের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচার শুধু আদালত বা আইনের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।
অর্থের অভাবে যেন অ্যাক্সেস টু জাস্টিস থেকে কেউ বঞ্চিত না হয় সেই বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তারেক রহমান। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। অনুষ্ঠানে 2026 সালের সেরা কর্মকর্তা হিসেবে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার সায়েম খানের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করলেও আতঙ্কিত হওয়ার মতো ঝুঁকি নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সন্দেহভাজনদের জামিন বাতিলে উদ্যোগ নেবে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে উগ্রবাদকে ছাড় দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন উপদেষ্টা। দেশে আবারও আলোচনায় জঙ্গিবাদ। সম্প্রতি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা জানিয়ে সব ইউনিটকে সতর্ক করে পুলিশ সদর দপ্তর। এরই মধ্যে কেপিআই প্রতিষ্ঠানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, 5 আগস্টের পর শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন ছিল একটি গোষ্ঠীর, কিন্তু গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসায় তাদের সে লক্ষ্য পূরণ হয়নি। বাংলাদেশে জঙ্গি আছে। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। দেশে জঙ্গিবাদ থাকার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, এটি ঝুঁকির পর্যায়ে নেই। কারামুক্ত হয়ে ফের অপরাধে জড়ালে অভিযুক্তদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য। যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও গণমাধ্যমে ভুল ও অপতথ্য প্রচার হলে সরকার ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন তথ্য উপদেষ্টা। এই প্রবণতার মানুষদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে জঙ্গি তৎপরতা নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করে ফায়দা লুটেছিল আওয়ামী লীগ। সকালে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি আরও জানান, পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেওয়া হবে। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশে এরকম অ্যাক্টিভ থাকে। এগুলো আমরা ইউজ টু। ফ্যাসিবাদী আমলের সময় তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেওয়া হয় নাই। তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। সন্ধ্যার সময় আরও থাকছে, রাজধানীর গুলশানে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার। 67 বছর বয়সী নারীর শরীরে আঘাতের চিহ্ন, রহস্য উদ্ঘাটনে তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতকে সমর্থন করতে পারে না। বিএনপির এমপি ফজলুর রহমানের এমন বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বলেন, ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা করা অন্যায়। তার বক্তব্যের কিছু অংশ এক্সপাঞ্জ করার অনুরোধ জানান বিরোধী দলীয় নেতা। দুপক্ষকেই শান্ত করেন স্পিকার। এবার ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান নিয়ে বক্তব্যে উত্তপ্ত সংসদ। কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, একটির সঙ্গে আরেকটির তুলনা করা অন্যায়। বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাতকে সমর্থন করতে পারে না। তাকে নিয়ে বিরোধী দলের কটূক্তির প্রতিবাদও জানান। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করে। বক্তব্যের পরে বলবে আমরা কি মুক্তিযুদ্ধ করি নাই। যেমন বিরোধী দলের নেতা বলেন, ওনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। বক্তব্যের মাঝেই বিরোধী দলের বিরোধিতার মুখে বক্তব্য থামিয়ে অধিবেশন শান্ত করতে বক্তব্য রাখেন স্পিকার নিজেই। এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না।
শিশুরও লজ্জা পাবে। ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ অসংসদীয় আখ্যা দিয়ে এক্সপান্স করার অনুরোধ জানান বিরোধী দলের নেতা। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি অনুরোধ করব মাননীয় স্পিকার, তার এই অসংসদীয় অংশটা এখান থেকে যেন এক্সপান্স করা হয়। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। বিবেচনার আশ্বাস দেন স্পিকার। ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপান্স করা হবে। এদিকে জঙ্গি হামলার শঙ্কা নিয়ে প্রশ্নের লিখিত জবাবে সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হয়নি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 1 ঘন্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের কিছু কিছু জায়গায় কোমর পানি, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। সুনামগঞ্জে অতিবৃষ্টিতে ডুবেছে জমির ধান, ভেঙেছে বাঁধ। বজ্রপাতে প্রাণ গেছে মাদ্রাসা শিক্ষার্থী সহ 3 জনের। কয়েকদিনের কাঠফাটা রোদের পর দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি, জনজীবনের স্বস্তির হাওয়া হয়ে গেছে তীব্র ভোগান্তি। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। 10 মিনিটেই তলিয়ে যায় প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জের নিচু এলাকা। কোমর পানিতে চলাচলে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে সিটি মেয়র বলেন, সিডিএর খাল সংস্কার কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমবে। বৃষ্টি হলে বা কিছু হলে কিন্তু এখানে অনেক পানি উঠে যায়। এখানে আশেপাশে সবগুলো হসপিটাল, ব্যাংক, অন্যান্য প্রতিষ্ঠান সবকিছুই আছে। সব সময় আমরা এই জিনিসটা ফেস করতেছি। যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। এদিন সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বর্ষণ সহ কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি সহ মোবাইল টাওয়ার। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লাতেও বিভিন্ন সড়কে জমে পানি, দুর্ভোগে পড়েন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে কাজ করে সিটি কর্পোরেশন। 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়েছে বরিশাল নগরীও। সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবেছে জমির ফসল। মনাই নদীর পানির তোড়ে ভেঙে গেছে জামগড়া বাঁধ। এদিকে ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জে হাওরে তলিয়েছে ধানের জমি। কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও কক্সবাজারে বজ্রপাতে মারা গেছেন 4 জন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার 2য় দফার ভোটকাল। নির্ধারণ হবে মমতা, শুভেন্দু সহ হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য। রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা। তেল রপ্তানিকারক দেশগুলোর সবচেয়ে প্রভাবশালী জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 মে থেকে এই পদত্যাগ কার্যকর হচ্ছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ জোটের নেতৃত্বে থাকা সৌদি আরবের জন্য কৌশলগত ধাক্কা হতে পারে। আমিরাতের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নতুন চাপ তৈরি করতে পারে। খেলার খবর, সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে কাল দ্বিতীয় টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-20তে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সে ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লিটন দাসের দল। এদিকে বড় স্কোর গড়েও ম্যাচ ছেড়ে বেশ হতাশ নিউজিল্যান্ড দল। সিরিজ সমতায় ফিরতে মরিয়া তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু। অগাস্টে মিলবে 300 মেগাওয়াট। পাশে থাকবে রাশিয়া। সামর্থ্যহীনদের জন্য বিচার প্রাপ্তি নিশ্চিত করবে সরকার। আইনগত সহায়তা দিবসে প্রধানমন্ত্রী। গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জোর। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতে। যুক্তি যখন ফুরিয়ে যায়, মাথা তখন গরম হয়ে যায়। আমি এটার তীব্র নিন্দা জানাই। মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে সংসদে উত্তাপ। বিএনপির এমপি ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ বিরোধী দলীয় নেতার। পরিস্থিতি শান্ত করলেন স্পিকার। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।